শুরুতে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে যারা উপস্থিত হয়েছে আজকের ক্লাসটি করার জন্য। তো আমরা আজকে করব বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস, যেটা হচ্ছে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। এটা আমাদের একটি চলমান ক্লাস, অর্থাৎ আমরা ক্লাসটি কন্টিনিউ করতেছিলাম প্রথম থেকে। আজকে এই অধ্যায়ের যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য পরীক্ষা। অর্থাৎ গত কয়েকটা ক্লাসে আমরা পদার্থের যে ক্লাসিফিকেশন করেছিলাম, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থগুলো আবার দুই রকম, ধাতু অধাতু, এই ধাতুর বৈশিষ্ট্য অধাতুর বৈশিষ্ট্য পড়েছিলাম এবং সেটা পার্থক্য আকারে পড়েছিলাম। বললাম যদি পার্থক্য আসে আমরা পার্থক্যটা দিব, যদি বৈশিষ্ট্য আসে তাহলে শুধু ধাতুর অংশটা দেব, যদি অধাতুর বৈশিষ্ট্য আসে তাহলে আমরা অধাতুর বৈশিষ্ট্যগুলো দেব, আর পার্থক্য বললে দুইটা পাশাপাশি আমরা দেব। এটা দেখাবো একটু পরে। তারপর এই যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা পরীক্ষাগুলো একটু আলোচনা করব, যেটা আমাদের সৃজনশীলে আসে। এটা কেন এমন হয়, এটা কেন এমন হয়, এই টাইপের কিছু উত্তর আমরা জানতে পারবো। তো তোমাদের বইতে বিষয়টা খুবই সংক্ষিপ্ত, আমি চেষ্টা করছি আমার মতো করে এটাকে তোমাদের প্রশ্নের আকারে সাজিয়ে পড়ানোর জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। শুরুতে আমরা পদার্থের যে ক্লাসিফিকেশনটা, এটা আমি আবার একটু দেখাই দিচ্ছি। যে যে পদার্থকে আমরা শুরুতে দুই ভাগে ভাগ করতে পারি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। যারা একটি মাত্র উপাদান দ্বারা তৈরি তারাই মৌলিক পদার্থ, যারা একাধিক উপাদান দ্বারা তৈরি তারা যৌগিক পদার্থ। কারো যদি ক্লাসটা শুরুতের দিকে মিস হয়, আমাদের ইউটিউবের ক্লাসগুলো আছে, আগের ক্লাসগুলো দেখে নিলে আমার মনে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই মৌলিক পদার্থগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, ধাতু, অধাতু। এখন দেখবো ধাতু কারা, অধাতু কারা, অর্থাৎ ধাতুর বৈশিষ্ট্যগুলো কি কি, অধাতুর বৈশিষ্ট্যগুলো কি কি। ধাতুগুলো হয় চকচকে, উজ্জ্বল, অধাতুগুলো হয় অনুজ্জ্বল, চকচকে নয়। ধাতুগুলোকে আঘাত করলে শব্দ হয়, অধাতুগুলোকে আঘাত করলে এরকম আমরা শব্দ পাই না। ধাতুগুলো ভঙ্গুর প্রকৃতির নয়, ধাতুগুলো ভঙ্গুর প্রকৃতির নয়, অর্থাৎ ধাতুকে তুমি যদি আঘাত করো এটা চ্যাপ্টা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, আকার পরিবর্তন হবে, কিন্তু ভাঙবে না সহজে। কিন্তু অধাতুটা একটু আঘাত করলে ভেঙে যাবে। ধাতুগুলো তাপের সুপরিবাহী, অর্থাৎ ধাতুগুলো তাপ পরিবহন করে, আর অধাতুগুলো তাপের অপরিবাহী, অর্থাৎ অধাতুগুলো তাপ পরিবহন করবে না। ধাতুগুলো বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করবে। যে আমরা বিদ্যুতের তারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু ধাতুর তৈরি, কারণ তারেই বিদ্যুৎ পরিবহন করে। একইভাবে অধাতুগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। ধাতুগুলোর গলনাঙ্ক উচ্চ, অর্থাৎ ধাতুটাকে গলাইতে তোমার অনেক তাপমাত্রা দিতে হবে। যেমন লোহাকে গলাও তো, অ্যালুমিনিয়ামকে গলাও তো অনেক তাপমাত্রা। আর অধাতুগুলোর গলনাঙ্ক ধাতুর তুলনায় কম। ধাতুগুলোর স্ফুটনাঙ্কও বেশি, উচ্চ, অর্থাৎ গলানোর পরে তাদেরকে যে আমি বাষ্পে পরিণত করব তার জন্য তাপমাত্রা বেশি লাগে। এই জন্য ধাতুগুলোর স্ফুটনাঙ্ক বেশি, অধাতুগুলোর স্ফুটনাঙ্ক কম। এখন এই হচ্ছে তাদের পার্থক্য, অনেক সুন্দর করে শর্টকাটে দেওয়া আছে। আর যদি বৈশিষ্ট্য আসে তাহলে আমরা এগুলা সিরিয়ালি ধাতুর ক্ষেত্রে লিখবো, আর অধাতুর বৈশিষ্ট্য আসলে এগুলা লিখে ফেলবো। দেখছো পাশাপাশি আমার কতগুলো আনসার হচ্ছে। এবার আমরা প্রত্যেকটির পরীক্ষাগুলো একটু পড়বো, যেটা আজকের আলোচ্য বিষয়, ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য পরীক্ষা এবং তাদের ব্যাখ্যা। শুরুতেই যে পরীক্ষাটা আমরা পড়বো, যেটা আমাদের 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে ছিল, যে কি ধাতু অধাতুর উজ্জ্বলতা পর্যবেক্ষণ। অর্থাৎ ধাতু ও অধাতুর মধ্যে কারা উজ্জ্বল সেটা আমরা একটু পর্যবেক্ষণ করব। এটা আসলে পরীক্ষায় ওরকম আসার মতো না, আমি একটু আলোচনার জন্য, জানার জন্য, অবশ্যই জানতে হবে এটা বলতে পারি। এটা মুখে মুখে বলা যায়, কিছু দেখাইতে হবে না। কতগুলো ধাতুর তৈরি জিনিস তুমি দেখো, লোহার তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি, বিশেষ করে প্লাটিনাম, গোল্ড, স্বর্ণ, তারপরে সিলভার, রূপা,
এগুলো তো আমাদের চোখের সামনে। জিঙ্ক এগুলো খুব চকচকে, অর্থাৎ ধাতুগুলো চকচকে হয়, উজ্জ্বল। পদার্থগুলো এতটা চকচকে থাকে না, পদার্থগুলো বেশিরভাগই গ্যাস। তারপরে যেগুলো আমরা কঠিন আকারে পাই, যেমন কার্বন, সিলিকন, এগুলো কিন্তু এতটা উজ্জ্বল না। তাহলে যারা উজ্জ্বল তারাই ধাতু, এটা এইভাবে আমরা বলতে পারি। তারপরে পরীক্ষাটা হচ্ছে ধাতু ও অধাতুকে আঘাত করে শব্দ সৃষ্টি পর্যবেক্ষণ। অর্থাৎ আমরা যে বললাম ধাতুগুলো শব্দ করলে আঘাত আঘাত করলে শব্দ তৈরি করে, অধাতুগুলো আঘাত করলে শব্দ তৈরি করে না, এটা এখানে করা যাবে। যেমন লোহার তৈরি একটা জিনিস, অ্যালুমিনিয়ামের তৈরি পাত্র, টিন, যে কোনো লোহার তৈরি বা যে কোনো ধাতুর তৈরি একটা জিনিসকে তুমি আঘাত করো, ঝনঝন একটা শব্দ, একটা আওয়াজ হবে। যেমন আমাদের স্কুলের ঘন্টা, এটাও ধাতুর তৈরি, একটা আঘাত করলে এর মধ্যে শব্দ উৎপন্ন হয়। তাহলে এটা ধাতুর তৈরি, এই জন্য শব্দ হয়। আর অধাতুর তৈরি জিনিসের মধ্যে ওইরকম শব্দ সৃষ্টি হবে না। তারপর হচ্ছে পরীক্ষা নাম্বার 3, ধাতু ও অধাতুকে আঘাত করে ভঙ্গুরতা পর্যবেক্ষণ। বললাম যে ধাতুকে আঘাত করলে সহজে ভাঙবে না, তবে আকারটা পরিবর্তন হতে পারে। যেমন লোহাকে যদি পিটাও, অ্যালুমিনিয়ামকে যদি পিটাও, এটা চ্যাপ্টা হয়ে যাবে, কিন্তু সহজে ভাঙবে না। কিন্তু কার্বন, সিলিকন এই জাতীয় অধাতুকে পিটাও, ভেঙে গুঁড়া হয়ে যাবে, কারণ সেটা নরম প্রকৃতি। হ্যাঁ, ধাতুগুলো শক্ত বলে এটা সহজে ভাঙবে না, অধাতুগুলো নরম প্রকৃতি বলে ভেঙে যায়। এটার জন্য ওরকম এক্সপেরিমেন্ট লাগে না, এটা আমরা এমনিতে জানি। তারপর হচ্ছে আজকের আমাদের বইয়ের আলোকে যেটা মূল পড়া, যে ধাতব পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ। অর্থাৎ একটা ধাতব বস্তু, একটা ধাতব পদার্থ, সেটা যে তাপ পরিবহন করে তার একটা পর্যবেক্ষণ আমরা শিখবো এখন। আমি যদি একটু বই থেকে বলি বিষয়টা, তাহলে এটা এরকম। তো এটা বইয়ের ভাষায় বলার আগে আমরা নিজেরাও এটা পরীক্ষা করতে পারি, এটা বুঝতে পারি, অথবা পরীক্ষা না করলেও আমরা শুনে শুনেও বুঝতে পারবো। এটা আমাদের সচরাচর ব্যবহৃত একটা জিনিস। তুমি এই রান্না করার সময় অবশ্যই, রান্না করতে তো দেখি আমাদের মাকে যখন রান্না করে, আমরা রান্নাঘরে অবশ্যই যাই, চুলার মধ্যে পাত্র থাকে যার মধ্যে ভাত তরকারি এগুলো রান্না হচ্ছে, পাত্রটা অবশ্যই ধাতুর তৈরি এবং এটা অ্যালুমিনিয়ামের হয়। একটু পরে ব্যাখ্যাটা দেব কেন অ্যালুমিনিয়াম হয়, কারণ ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামটা হালকা এবং তাপ পরিবহন করে ভালো। এখন দেখো, যখন আগুনটা এই পাত্রের নিচে আগুনটা জ্বালাইলো, এই রান্না হচ্ছে, একটু পরে পাত্রটা গরম হয়ে যাবে, এতটা গরম হবে তুমি হাত দিয়ে খালি হাতে ধরতেই পারবে না, হাতে ঠোস পড়ে যাবে। কি দিয়ে ধরবা? ন্যাকড়া দিয়ে ধরবা। কেন এমন হলো? গরম হয়ে গেল। আরে আমি আগুন দিলাম নিচে দিয়ে, আমি উপরেও ধরতে পারতেছি না কেন? সমস্যাটা কোথায়? কারণ এটা তাপ পরিবহন করে নিচ থেকে উপরে চলে আসছে। এটা হচ্ছে সেই পরীক্ষা। তারপরে দেখো, তার মানে আমি কি বুঝলাম, যে আমার যে পাত্রটা আছে আগুনের মধ্যে দিলাম, সেটা নিচ থেকে গরম হয়ে উপরে চলে আসছে। এখন আমি যে দিক দিয়ে ধরি, এটা গরম, অনেক গরম, ধরলে ঠুস পড়ে যাবে, আমি ন্যাকড়া দিয়ে ধরি, হয়ে গেল আমার তাপ। যে ধাতু যে তাপ পরিবহন করে বুঝে গেলাম। এখন আমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে এরকম, যে একটা বাতি জ্বালানো আছে, বাতি, এর মধ্যে আমি একটা ধাতুর তৈরি, মনে করো লোহা, ওরা এখানে তামার ধাতু আনছে, যেহেতু আমাদের সচরাচর ঘরের মধ্যে লোহা এটা কমন থাকে, লোহাটা ধরে রাখো এরকম, বা একটা পেরেক, লম্বা পেরেক ধরে রাখো। একটু পরে দেখবো যে আরে বাবা আমার হাত গরম হয়ে যাচ্ছে, আমি তো ধরে রাখতে পারছি না। কেন হলো? আমি তো মাত্র এই লোহার দণ্ডটার বা ধাতুর দণ্ডটার একটা প্রান্ত আগুনের উপরে ধরলাম, অপর প্রান্ত তো আমার হাতে, ওইটা তো আগুনে নাই। তাহলে আগুনে যে প্রান্তটা আছে এটা না গরম হবে, ওই প্রান্ত অর্থাৎ আমি যেখানে ধরে আছি এটা গরম হলো কেন? তখন চিন্তা করলাম, আরে তাহলে আগুনের হিটটা এটার ভিতর দিয়ে আমার হাতে চলে আসছে, অর্থাৎ যে তাপটা সেটা আমার হাতে ভিতর দিয়ে চলাচল করে চলে আসছে, অর্থাৎ এখানে তাপটা চলাচল করতে পারছে, যে কারণে
আমরা বলি ধাতু তাপ চলাচলে সহায়তা করে, অর্থাৎ ধাতু তাপ পরিবাহী, অর্থাৎ ধাতুর মধ্য দিয়ে তাপ পরিবহন করে। এটা হচ্ছে সাদামাটা ভাষা। এটা বুঝলেই কিন্তু আমরা বইয়ের ভাষায় লিখতে পারবো। আমি কিছুই না বুঝে বইয়ের ভাষা মুখস্থ করে ফেললাম, পরীক্ষায় এলোমেলো লিখে দিলাম, অথবা ভুলে যাব। কিন্তু আমার যদি মূল জিনিসটা মাথায় থাকে যে আমার হচ্ছেটা কি, যে আমি একটা ধাতুর তৈরি জিনিস আগুনে ধরলাম, অপর প্রান্ত গরম হয়ে গেল, অর্থাৎ আমার বুঝতে সুবিধা হলো যে ভিতর দিয়ে তাপ প্রবাহিত হলো। এখন এটার জন্য বইয়ের ভাষায় আমরা কিভাবে বলবো, যে এখানে কাজটা লেখক কিভাবে লিখলো, যে ধাতব পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ। একটা তামার তৈরি পাত্র আছে, এর নিচে দেখো তামার একটা স্টিক, এটা 20 সেন্টিমিটার একটা লম্বা তার নিল, দুটি কর্ক বা শোলার টুকরা নিল, দিয়ে শোলায় তোমরা চিনো, মোমবাতি লাগবে বা স্পিড ল্যাম্প, অর্থাৎ আগুন জ্বালানোর জন্য যেটা ব্যবস্থা। এখন এখানে মোমবাতির মধ্যে আগুন জ্বালানো হলো, তার মধ্যে এই একটা প্রান্তে তুমি হাত দিয়ে ধরে রাখলা সেই তামার তৈরি স্টিকটা, অপর প্রান্তে আগুনে দিয়ে রাখলা, এই মাঝে একটা কর্ক লাগানো আছে। এটা লাগানো আছে যে যদি স্টিকটা ছোট হয়, হিটটা যেন তোমার হাতে সরাসরি না লাগে। আগুনের হিট তোমার হাতে সরাসরি লাগতে পারে যদি আগুনটা বেশি হয়, সেজন্য একটা বাধা এখানে দেওয়া আছে। এবার মোমবাতিটা আমরা জ্বালাই যখন ধরে রাখবো মোমবাতির শিকার উপর, একটু পরে পর্যবেক্ষণ করব। কি দেখবো আমরা পর্যবেক্ষণে বলো তো? আমরা দেখবো যে আমরা দেখবো যে তামার তারটি যেটা আমরা ধরে রেখেছি সেখানে আস্তে আস্তে গরম লাগতেছে। বললাম যে কি রে, আমার হাতটা তো আগুনে নাই, আগুনে তো আমার তামার তারের অপর প্রান্ত আছে, তাহলে আমার হাতটা গরম হচ্ছে কেন? মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্তে তাপ গ্রহণ করছে এবং তামা তাপ সুপরিবাহী হওয়ায় তা মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে পৌঁছে গেছে। অর্থাৎ এই যে তামার তৈরি দণ্ডটা আমি ধরলাম, সেটা এক প্রান্ত আগুনের উপরে, এক প্রান্ত আমার হাতে, এই আগুনের উপর থেকে হিটটা তামার তারের ভিতর দিয়ে আস্তে আস্তে আমার হাতে এসে পৌঁছে গেছে। তবে সেটা সময় লাগবে, আস্তে আস্তে, এটা একবারে দ্রুত না। ধরলাম গরম হয়ে গেল, একটু তাপটা গ্রহণ করতে হবে, ভিতর দিয়ে প্রবাহিত হতে হবে, তার জন্য কিছুটা সময় লাগবে, কয়েকটা মিনিট। যদি তা না হতো তাহলে তোমরা হাতে গরম অনুভব করতে না। বললো যদি এটা গরম না হতো তাহলে আমাদের তো হাতে গরম লাগতো না। নিশ্চয়ই যেহেতু গরম হলো, এর ভিতর দিয়ে তাপ প্রবাহিত হলো, এটাই তো প্রমাণ করে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে তামা তাপ সুপরিবাহী। তামার মতো সকল ধাতুই তাপ পরিবহন করে। তাহলে আমরা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, লোহার হতে পারে, এখানে তামারটা দিল। যেহেতু দণ্ডটার এক প্রান্ত ধরলাম আগুনে, এক প্রান্ত গরম হয়ে গেল, তার মানে ভিতর দিয়ে তাপ পরিবহন। এইভাবে সকল ধাতব দণ্ডগুলোকে আমরা পরীক্ষা করতে পারি এবং তারা একই কাজ করবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি ধাতুগুলো তাপ পরিবাহী। পরীক্ষা আসবে, এটাই চিত্র দিয়ে আমরা সুন্দর মতো উপস্থাপন করতে পারি। এখন কথা হলো, সকল ধাতু কি একইভাবে একই রকম একই সময়ে উত্তপ্ত হবে? না, কিছু কিছু ধাতু স্লোলি উত্তপ্ত হবে, কিছু কিছু ধাতু দ্রুত উত্তপ্ত হবে। এখন দেখো, এই কারণেই আমাদের রান্নার সময় ধাতুর তৈরি জিনিস ব্যবহার করতে হবে, তাহলে তাপ তো পরিবহন হবে না। এটা আসতেছি, তার আগে আমরা আরেকটু পড়ে নিই। যে সমস্ত কাজে তাপ পরিবহন প্রয়োজন হয়, এখন দেখো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক ইলেকট্রনিক জিনিস আমরা এখন ব্যবহার করি, যেগুলোর মধ্য দিয়ে তাপ প্রবাহিত হওয়া দরকার। অর্থাৎ যেমন দেখো তুমি রেফ্রিজারেটর, ফ্রিজ, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, এসি, সৌর বিদ্যুতের জন্য যে সৌর প্যানেল, এগুলা যে আছে, এগুলার ভিতর দিয়ে কিন্তু তাপ পরিবহন হওয়ার জন্য একটা মাধ্যম লাগবে, এগুলা তাপ দিয়ে কাজ করে। এখন এই যে তাপ পরিবহন করবে, সেটার জন্য তার লাগবে, তার। তো আমি কিসের তার ব্যবহার করব, ধাতুর নাকি অধাতু?
অবশ্যই ধাতুর তার ব্যবহার করতে হবে, কারণ এই ধাতুর তারের মধ্য দিয়েই আমাদের তাপটা পরিবহন হবে। সেজন্য বলছে যে সমস্ত কাজে তাপ পরিবহন প্রয়োজন হয় সে সমস্ত ক্ষেত্রে আমরা ধাতব পদার্থগুলি ব্যবহার করি। তাই এদের সৎ ব্যবহার করা বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। এখন বললো যে ধাতুগুলো আমরা ব্যবহার করি যার মধ্য দিয়ে তাপ পরিবহন করবে, এই ধাতুগুলোর গুরুত্ব আছে কি নাই? অবশ্যই গুরুত্ব আছে। সেজন্য বলছে আমরা এগুলো ওয়েস্ট করব না, আমরা এগুলো নষ্ট করব না, অপচয় করব না, সৎ ব্যবহার করব, সঠিক কাজে ব্যবহার করবো যেন এটা আমরা ভালো কাজে লাগাইতে পারি। তো এই যে গেল আমাদের কি বলে এই ধাতু যে তাপ পরিবহন করে তার পরীক্ষাটা, এটা এতটা জটিল না। আমার মনে হচ্ছে নিজের মধ্যেই তুমি এটা বুঝতে পারছো কিভাবে পরিবহন করে, কিভাবে না মানে পরিবহন যে করে সেটা বুঝতে পারছি। আসলে এটার ব্যাখ্যা আরো অনেক বড় দেওয়া যায়, অন্তর্নিহিত ব্যাখ্যা, আণবিক ব্যাখ্যা, আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক দূরত্ব, অণু পরমাণু দেওয়া। কিন্তু আমরা ক্লাস 6 এর স্টুডেন্ট, শুরুতে এত বড় ব্যাখ্যা আমরা বুঝবো না। তাপ পরিবহন করে একটু জানবো, ব্যাখ্যাটা পরের ক্লাসে পাবো কিভাবে হচ্ছে। পরের ক্লাস বলতে আমরা 7-8 যখন 9-10 পড়বো তখন। শুরুতে একটু কি জানি যে ধাতুগুলো তাপ পরিবহন করে। এখন আমি একটা প্রশ্ন এখানে করলাম, প্রশ্নটা হচ্ছে রান্নার করার কাজে ধাতুর তৈরি পাত্র ব্যবহার করা হয় কেন? সৃজনশীল প্রশ্নে এই টাইপের প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্নের আলোচনা তো আমাদের বইতে সরাসরি নাই, একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হয় যে ধাতু সম্পর্কে আমি কি জানি, এই ধর্মটাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই এখানে উত্তরটা দিতে হবে যে রান্না করার কাজে ধাতুর তৈরি পাত্র ব্যবহার করা হয় কেন। কারণ শুরুতে হচ্ছে ধাতুগুলো তাপের সুপরিবাহী, শুরুতে বলবো সুপরিবাহী, অর্থাৎ ধাতুগুলো তাপ পরিবহন করতে পারে। আমি অধাতু দিয়ে একটা পাত্র বানাইলাম, নিচে আগুনই জ্বলতেছে, নিচটা সামান্য গরম হলেও ওই উপরে আমার তাপ আসে নাই, ভিতরে তাপ ঢুকে নাই, আমার খাবারটা সিদ্ধ হবে কিভাবে, রান্না হবে কিভাবে? তাহলে আমাকে এমন একটা পদার্থের পাত্র তৈরি করতে হবে যার ভিতর দিয়ে তাপমাত্রা প্রবাহিত হবে। এখন একটু আগে যেটা বললাম, সকল ধাতু একই রকম তাপ পরিবহন করে না, কেউ ভালো তাপ পরিবহন করে, কেউ একটু কম, কেউ আরো, তবে তাপ পরিবহন করে। তাই বলে সবার ধর্ম কি একরকম, সব ধাতুর বৈশিষ্ট্য কি একরকম? না। এখন তুমি দেখো আমরা তাইলে কোন ধাতুর তৈরি পাত্র ব্যবহার করব রান্নার কাজে? হ্যাঁ, লোহা ভালো তাপ পরিবহন করে, ধরলেই গরম হয়ে যায় এবং অনেকক্ষণ তাপটা থাকে। আরেকটা কথা আছে, কিছু ধাতু গরম হওয়ার পরে রেখে দিলেও অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, ওরে বাবা কি গরম। কিছু ধাতু গরম হওয়ার পরে রেখে দিলে একটু পরে ঠান্ডা হয়ে গেল। এখন যারা তাপ ধরে রাখার ক্ষমতাও বেশি সেটাও তো ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে লোহাটা হতে পারে। এখন লোহার তৈরি একটা পাত্র বানাইলাম, ওরে বাবা এটা পানি নেওয়ার পরে অনেক ভারী হয়ে গেল, আমি চুলায় বসাতে পারতেছি না, তুলতে পারতেছি না। তাহলে এবার আমার আরেকটা অসুবিধা, ধাতু হলো ভালো তাপ পরিবহন করলো কিন্তু এটা তো ভারী হয়ে গেল, তাহলে বললো যে এটা বাদ। তাহলে কোনটা নেবো? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এমন একটা ধাতু যে ভালো তাপ পরিবহন করবে কিন্তু হালকা। তুমি দেখো রান্নার কাজে ব্যবহৃত আমাদের যে পাত্রগুলো আছে ভাত রান্না করার, তরকারি রান্না করার, খুবই হালকা, সুবিধা হলো না? একই সাথে দুইটা কাজ হলো, তাপও পরিবহন হলো আর কি হলো, আমাদের বহন করতেও সুবিধা হলো। সেজন্য রান্নার কাজে আমরা ধাতুর তৈরি পাত্র অর্থাৎ অ্যালুমিনিয়ামের পাত্রটাই বেশি ব্যবহার করি, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে তাপের সুপরিবাহী। এই কথাটা আমি রেখে দিচ্ছিলাম, সুপরিবাহী মানে ভালো পরিবাহী। আর নর্মালি ধাতু তাপ পরিবাহী বলে, তাপ পরিবহন করে, কিন্তু অ্যালুমিনিয়াম সুপরিবাহী অর্থাৎ ভালো তাপ পরিবহন করতে পারে এবং সেটা হালকা বলে আমাদের বহনের সুবিধা হয়, যার কারণে আমরা অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রটাই ব্যবহার করি। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখতে পারি, প্রশ্নটার নাম হচ্ছে যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ অর্থাৎ কোন কোন পদার্থ কিভাবে তাপ পরিবহন করবে।
কোন কোন ধাতু, ওই যে যেটা বললাম যে কোন ধাতু তাপ পরিবহন বেশি করে কোনটা কম করে সেটার পরীক্ষাও কিন্তু এখানে আছে। এই যে দেখো, এই যে দেখো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ, দেখো এখানে আছে। এখানে আমি বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলবো। এখানে দেখো 1 2 3 তিনটা চামচ নেওয়া আছে। আমি বিষয়টা ইজিলি আগে উপস্থাপন করি, তোমরা পড়লেই যেন বুঝতে পারো। তিনটা চামচ নেওয়া আছে, তিনটা চামচের মধ্যে তিনটা এই কয়েন দেওয়া আছে। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, তোমরা চিনো। যে কোনো একটা কয়েন মনে করো এখানে লাগানো আছে, এবং ওই লাগানোটা আছে মোম দিয়ে। আমরা জানি মোমকে যখন আমরা এই গলাবো তখন সেটা তরল হয়ে যায়। মোমকে যখন আমরা গলাই তখন সেটা তরল হয়ে যায়, এবং যখন ঠান্ডা করি সেটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায় আঠার মতো। তাহলে এই চামচগুলোর মধ্যে যদি আমি মোমটাকে গলিয়ে এই কয়েনগুলো লাগিয়ে দেই এবং তাদেরকে আবার ঠান্ডা করে ফেলি, তাহলে কয়েনটা আটকা যাবে না? আটকা পড়ে যাবে। এখন এই চামচগুলো তিন রকম, একটা ধাতু অর্থাৎ অ্যালুমিনিয়াম, একটা কাঁচের, আর একটা প্লাস্টিকের। এখানে 3 রকমের পদার্থ আমি নিলাম। আমি দেখব কার ভিতর দিয়ে বেশি তাপ প্রবাহিত। তাহলে আবার বলতেছি প্রশ্নটা, এই পরীক্ষা দিয়াটা, যে 3টা চামচ, একটা অ্যালুমিনিয়াম, একটা প্লাস্টিক, একটা কাঁচের, তাদের মধ্যে মোম দিয়ে 3টা কয়েন লাগানো আছে। এখন তাদেরকে আমি পানির মধ্যে ডুবাইলাম। এই যে অর্ধেক অর্ধেক একটা বিকার বা কাঁচের তৈরি পাত্র বা যাই বলো, একটা পাত্রের মধ্যে আমি পানি নিলাম অর্ধেক, নিয়ে চামচ 3টা এরকম দাঁড় করে রাখলাম, কয়েনগুলো যেন উপরের দিকে থাকে। এবার নিচে দিয়ে আমি বাতি ধরাই দিলাম। পানিটা গরম হচ্ছে, গরম হচ্ছে, আমার 3টা চামচও গরম হবে। যে চামচটা তাড়াতাড়ি গরম হবে, আগে গরম হবে, তার মোমটা তাড়াতাড়ি গলে যাবে। গলে গেলে কি হবে? কয়েনটা টপ করে পড়ে যাবে। সেটা দেখতে পাচ্ছ। এরপরে দ্বিতীয় যে চামচটা এর পরে গরম হবে, তার মোমটা আস্তে আস্তে গলে যাবে, কয়েনটা টপ করে পড়ে যাবে। তারপরে পরবর্তী চামচেরটা আস্তে আস্তে গরম হবে, মোমটা আস্তে আস্তে গলবে, চামচটা এর পরে পড়ে যাবে। তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে চামচের কয়েনটা আগে পড়ে গেল, তার মোমটা আগে গলছে, অর্থাৎ ওই চামচটা আগে তাপ পরিবহন করছে। এখন দেখবো এটা কিসের তৈরি, এটা কি অ্যালুমিনিয়াম, এটা কি প্লাস্টিক, নাকি এটা কাঁচ। এরপরে দেখবো 2 নম্বরে কোন কয়েনটা পড়ে গেল, অর্থাৎ কোন চামচটা মোমটা দ্বিতীয় পর্যায়ে করছে। তখন দেখবো এটা তাপ পরিবহন করাটা ওইটার চেয়ে একটু কম। তখন দেখবো এটা কি, এটা কি অ্যালুমিনিয়াম, এটা কি কাঁচ নাকি প্লাস্টিক। তারপরে দেখবো যে সবার শেষে কে পড়ে আছে, তার মানে তাপ পরিবহন ক্ষমতা দুর্বল, যার আগে পড়ছে তার বেশি, আর যার মাঝে পড়ছে সে মাঝারি। তাহলে আমাদের সিদ্ধান্তটা আমরা এইভাবে নেব। আমি বর্ণনাটা তো দিয়ে দিলাম, এবার আমরা বিষয়টা পড়ে নেব। পরে আমরা দেখব, দেখো এখানে যেভাবে বলা আছে আমি একটু বলে দেই। একটি কাঁচের চামচ লাগবে, একটি প্লাস্টিকের চামচ লাগবে, একটি অ্যালুমিনিয়ামের চামচ লাগবে। অর্থাৎ আমার 3টা পদার্থের পরীক্ষা, কাঁচ, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক। 3টি 1 টাকার মুদ্রা লাগবে। এই যে প্রতিটার মধ্যে লাগানো করে 3টা লাগবে না। একটা বিকার লাগবে, এই যে পাত্রটার নাম হচ্ছে বিকার, কাঁচের তৈরি। 300 মিলিলিটার পানি লাগবে, অর্থাৎ অর্ধেক পানি দ্বারা পূর্ণ এরকম পানি লাগবে। স্পিরিট ল্যাম্প লাগবে, অর্থাৎ আগুন জ্বালানোর জন্য, বা মোম লাগবে, দিয়াশলা লাগবে, আর ঘড়ি লাগবে সময়টা মাপার জন্য কোনটা কতক্ষণে পড়ছে। পরীক্ষাটা না হলে নাই বললাম, আমরা এমনিতে পারবো। যে নিচে দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিলাম, পানিটা গরম হচ্ছে, পানি গরম হওয়ার পর পরে আমাদের কি গরম হবে? চামচগুলো গরম হবে। যখন চামচগুলো গরম হবে তখন মোম গলবে, তখনই কয়েনটা একটা একটা করে পড়ে যাবে। এখন আমি দেখলাম প্রথমেই যে চামচের কয়েনটা পড়ে গেল এটা অ্যালুমিনিয়াম ছিল। তখন আমি কি বলবো? যে হ্যাঁ, অ্যালুমিনিয়ামের তাপ পরিবহন করার ক্ষমতাটা বেশি,
কার তুলনায়? কাঁচ এবং প্লাস্টিকের তুলনায়। এবার আমি দেখলাম যে বাকি দুইটা আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামটা হয়ে গেছে, বাকি দুইটা আছে কার? কাঁচ আর প্লাস্টিক। একটু পরে দেখলাম যে কাঁচের মোমটা পড়ে গেল, এই কাঁচের ইয়াটা কয়েনটা পড়ে গেল। তখন বললাম যে ও আচ্ছা, এটা তাহলে কাঁচের কথা বললো, যে অ্যালুমিনিয়াম সবচেয়ে ভালো তাপ পরিবহন করবে, তারপরে কাঁচ। তারপরে আমি দেখব 3 নাম্বার যেটা পড়ে আছে সেটা হচ্ছে প্লাস্টিকের, যে কি এটা হচ্ছে যে প্লাস্টিকটা যার তাপ পরিবহন ক্ষমতা একেবারে কম। এটা অনেক পরে পয়েন্টটা পড়ছে। এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রটা তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি চামচের, তারপরে কাঁচ, তারপরে প্লাস্টিক। দেখো এখানে আমি লিখে রাখছি যে এখানে একটা প্রশ্ন আকারেও সেটা বললাম, যে সেটা হচ্ছে যে তাপ প্রয়োগে বিভিন্ন পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, কাঁচ এদের উত্তপ্ত হওয়ার সময় বিভিন্ন কেন? অর্থাৎ তাপ দিলাম আমি একই সময়ে, কিন্তু আমি দেখলাম যে এক একটা এক এক সময় উত্তপ্ত হলো, এক এক চামচের কয়েনটা এক এক সময়ে পড়লো। সেটা কেন? সেটা উত্তরটা হচ্ছে তাদের তাপ পরিবহন ক্ষমতা একই রকম না। সবচেয়ে দ্রুত তাপ পরিবহন করবে অ্যালুমিনিয়াম, সেজন্য আমি লিখলাম সবার আগে অ্যালুমিনিয়াম। দেখো আমার লাইনটা কি? তাপ পরিবহন করার ক্রম, অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন কাঁচ, অর্থাৎ কাঁচের চেয়ে অ্যালুমিনিয়ামের তাপ পরিবহন করার ক্ষমতা বেশি। তারপরে কাঁচ ইজ গ্রেটার দেন প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিকের তাপ পরিবহন করার ক্ষমতা কাঁচের চেয়ে কম। আমি পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম সবচেয়ে দ্রুত তাপ পরিবহন করবে, তারপরে কাঁচ করবে, তারপরে প্লাস্টিক করবে। অর্থাৎ তাপ পরিবহনেরও সময় সবচেয়ে কম লাগবে অ্যালুমিনিয়ামে, তারপরে লাগবে কাঁচের, প্লাস্টিকের সময় সবচেয়ে বেশি লাগবে। আবার তারা উত্তপ্ত হলো, এবার তুমি ঠান্ডা করবে, তিনোটাকে বাইরে এনে রাখো, তিনোটা ধরে দেখলা আরে বাবা অ্যালুমিনিয়াম তো এখনো গরম, কাঁচটা কিছুটা গরম আছে, প্লাস্টিকটা আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। অর্থাৎ প্লাস্টিক যেটা তাপ পরিবহন করছে ধীরে, গরম হয়েছে ধীরে, তাপ ছেড়ে দিছে তাড়াতাড়ি, মানে তাপ ধরে রাখার ক্ষমতাও তার কম। প্লাস্টিক যেটা মাঝারি মানের গরম হলো, সেটা কিছুটা তাপ ধরে রাখে, কিন্তু অ্যালুমিনিয়াম অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানতে পারলাম? যে ধাতু অধাতুর যে কতগুলো বৈশিষ্ট্য আছে, তাদের যে পরীক্ষাগুলো, এবং এই পরীক্ষাগুলোর থেকে যে সিদ্ধান্ত, কেন ধাতুর তৈরি পাত্র ব্যবহার করি রান্নার কাজে, কেন অ্যালুমিনিয়াম করি লোহা করি না, কেন একই রকমের পদার্থগুলো, এই ভিন্ন ভিন্ন পদার্থগুলো একই সময় উত্তপ্ত হয় না, অনেকগুলো প্রশ্ন এখান থেকে। তো আগামী ক্লাসে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়বো, তারপরে এই তাপ, তাপ তো বললাম, বিদ্যুৎ পরিবাহিত অপরিবাহিত এটা পড়বো। তাহলে আমরা আজকে এখানেই থাকবে আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো টোটাল আলোচনাটা। আমরা একটু আস্তে আস্তে বুঝে বুঝে আমরা বিষয়টা ক্লিয়ার করব। তো আজকের ক্লাসটা অবশ্যই তোমরা একটু মনে রাখবে, যদি তাৎক্ষণিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে বিষয়টা দেখে নেবে। সে পর্যন্ত সবাইকে আমি বিদায় জানাচ্ছি আজকের ক্লাস থেকে। আগামী ক্লাসে আবার